এদিকে স্পষ্ট ঘোষণা দেয় সমন্বয়ক সার্জিস আলম, তারা নির্বাচন করবে। এইটা শুনে ভয়ঙ্কর রূপে কেঁপেছে রাজনৈতিক দলগুলা। শিক্ষার্থী জনগণ রীতিমতো তাণ্ডব চালাচ্ছে। এখন দেশ ছাড়তে হচ্ছে সমন্বয়কদের এবং ডক্টর ইউনূসের। সবার উপরই কঠিন প্রভাব পড়েছে। বাংলাদেশ ছেড়ে দিতে পারে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস সহ আমাদের উপদেষ্টাদের অনেকেই। এখন কেন? যদি ভিন্ন একটা ঘটনা এই দেশে ঘটে যায় তাহলে কিন্তু সমন্বয়কদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। দর্শক, পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সার্জিস আলম। তিনি বলেছেন যে ছাত্র সমাজের নেতৃত্বকে সংসদে যদি জনগণ দেখতে চায় তাহলে আমরা আগামী নির্বাচনে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হতে আগ্রহ বোধ করছি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সমন্বয়করা সারা বাংলাদেশকে কাঁপাচ্ছেন, দোলাচ্ছেন এবং তাদের পজিটিভ নেগেটিভ অবস্থান তৈরি করছেন, তাদের মধ্যে অন্যতম ব্লুটুথ বয় সার্জিসদের বক্তব্য, এই নাগরিক শক্তি সরকারে যারা থাকবেন তাদেরকে প্রেসার ক্রিয়েট করা টিম হিসাবে কাজ করবেন। তো বাংলাদেশ ও পাকিস্তান সেনাবাহিনীর অকল্পনীয় যৌথ উদ্যোগ। এখন দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে? প্রথম আসবে হচ্ছে ডক্টর ইউনূস একটা নতুন বাংলাদেশ উপহার দিতে যাচ্ছেন চাঁদকে। ডক্টর ইউনূসের কত চমৎকার পরিকল্পনা! এটা তরুণ প্রজন্মের জন্য, আপামর জনসাধারণের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বড় সুখবর। ভারতে বাংলাদেশের সকল মাফিয়াগুলো একজোট হয়েছে। তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য নানান রকম নীল নকশা প্রণয়ন করছেন। পাশাপাশি আমার কাছে থাকা আরো কিছু তথ্য আপনাদের সাথে সম্পৃক্ত করব। তাই আগামী নির্বাচনে তিনটি বড় শক্ত নির্বাচনের জন্য তিনটি গ্রুপ আসছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সার্জিস আলমদের লিডার কে হবে, যদি সার্জিস আলমরা নির্বাচনে বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে সেটাও নাকি বাছাই তারা করেছেন। এমন একজন ব্যক্তির নাম আসছে আপনাদের সামনে। হ্যাঁ, সবকিছুই চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় সার্জিস আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। দর্শক শ্রোতা, আপনারা তো সবাই জানেন সমন্বয়করা নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে অনেকে এতদিন আলোচনা করেছিল, সমালোচনা করেছিল, তারা কি আসলেই নির্বাচন অংশগ্রহণ করবে? অবশেষে এইটারই কিন্তু চূড়ান্ত একটি সিদ্ধান্ত হয় এবং এই সিদ্ধান্তটি দেখে সাধারণ মানুষরা কঠিনভাবে কেঁপে গিয়েছে এই সমন্বয়কদের উপর এবং তারা রীতিমতো রাজপথের মধ্যে তাণ্ডব করে এবং ধ্বংসলীলা চালায়। দর্শক শ্রোতা, এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলোই আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ সার্জিস আলমের কি হয়, অন্যদিকে এইটা নিয়ে ডক্টর ইউনূসের উপরও একটা প্রভাব পড়ে, তিনিও একটা সর্বশেষ সিদ্ধান্ত দেন মানে সমন্বয়কদের নির্বাচন অংশগ্রহণ নিয়ে। আসুন আপনাদের জন্য আমি যেই ফুটেজগুলো আগে রেডি করেছি সেইগুলো আগে এখানে দেখে আসি এবং ভিডিও শেষে আমাদের মন্তব্য করি। এই যে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল সমন্বয়করা সারা বাংলাদেশকে কাঁপাচ্ছেন, দোলাচ্ছেন এবং তাদের পজিটিভ নেগেটিভ অবস্থান তৈরি করছেন, তাদের মধ্যে অন্যতম ব্লুটুথ বয় সার্জিস। তো আমরা মাঝখানে মোটামুটি শিওর ছিলাম যে ছাত্রদের একটা রাজনৈতিক দল সামনে আসতে যাচ্ছে, কিন্তু যতই দিন গড়ালো তখন আমরা দেখলাম যে নাগরিক শক্তি নামক যেই সংগঠনটা তৈরি হয়েছে তারা রাজনীতিতে যাবে না। সার্জিসদের বক্তব্য, এই নাগরিক শক্তি সরকারে যারা থাকবেন তাদেরকে প্রেসার ক্রিয়েট করা টিম হিসাবে কাজ করবেন। তো এখন এটা ডক্টর ইউনূসের সরকারের সাথে তারা এই কাজটা করছেন। আর আগামীতে কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় রাজনৈতিক দল আসলে তারা কতটুকু শক্তিশালী হতে পারবেন, আমার ধারণা পারবেন না। তো সেই রকম নানান চিন্তা থেকে আজকে সার্জিসের একটা বক্তব্যকে ঘিরে আবারও ছাত্রদের রাজনৈতিক দল গড়ার ঘোষণা নিয়ে একটু আলোচনা আবার উঠে এসেছে। কারণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন সার্জিস। তার আজকে আমরা যদি দেখি এই মুহূর্তে তিনি পঞ্চগড়ে বিভিন্ন ধরনের সভা সমাবেশ করছেন। সেখানে সার্জিসের বক্তব্য, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে, সার্জিসের বাড়ি সম্ভবত পঞ্চগড়ই, তো তিনি বলছেন যদি মনে করে তিনি কিংবা তরুণ অন্য কেউ সংসদে তাদের মানে তরুণদের মধ্য থেকে কেউ যদি সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে সেই তরুণের এই দায়িত্ব নেওয়া উচিত, তিনি কিংবা। তো তার মানে আমরা সোজা বাংলা যদি বুঝি, আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করছে সার্জিস। আর সংবিধানে একটা বড় ধরনের পরিবর্তন আছে, আপনারা খেয়াল করেছেন যে পার্লামেন্ট মেম্বার, আমরা যাদেরকে এমপি বলি, তো এমপি হওয়ার জন্য এর আগে যে বয়সগত একটা শর্ত ছিল 25 বছর, সেটাকে এই সংশোধনীর মধ্যে 21 বছরে উন্নীত করা হচ্ছে। তো 21 বছরে কেন উন্নীত করা হচ্ছে, তখনই আমরা বলেছি যে ছাত্রদেরকে সংসদে পাঠানোর জন্য অথবা ছাত্রদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য
যে আইনি বিধি নিষেধ আছে সেগুলোকে কিন্তু সংস্কারের দিকে হাত দিবে সরকার। আর আমরা আজকে বুঝতে পারলাম যে ওই ঘটনা এটি। তো নিজ জেলা পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলছেন যে আমরা মানুষের চাওয়া নিয়েই কাজ করছি, সব কর্মসূচি ছিল মানুষের পালস বোঝেই। মানুষ এখন চায় আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা তাদের প্রতিনিধি হয়ে সংসদে প্রতিনিধিত্ব করুক। অবশ্যই চায়, তো ব্যাটার হচ্ছে তোমরা ইলেকশনে চলে আসো। আমাদের রাজনৈতিক নেতাদের একটা কমন বক্তব্য এখন আমরা ছাত্রদের কাছেও পাচ্ছি, সেটা হচ্ছে মানুষ চায়, জনগণ মনে করে। তো জনগণ কি মনে করে সেটাকে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে নির্বাচন। আমি মনে করি সারা বাংলাদেশ থেকে ছাত্রদের নির্বাচনে আসা উচিত। তো সেখান থেকে তাদেরও যে কনফিডেন্ট লেভেলটা আছে যে এই দেশের কত পার্সেন্ট মানুষ তাদেরকে আসলে প্রতিনিধিত্বকারী হিসাবে বা একজন এমপি হিসাবে সংসদে দেখতে চায়, সেটার মাপকাঠির সবচেয়ে সুন্দর প্ল্যাটফর্ম হচ্ছে তোমরা রাজনৈতিক দল হিসাবে মাঠে নামো। বিএনপি, জামাত আর বাকি যে দলগুলো আছে, আওয়ামী লীগ, সবাইকে ফেস করো। কইরা তোমার এলাকার এই মুহূর্তে সারা বাংলাদেশে যেই জনগণ দেখছো সেই জনগণ ভোটের মাঠে কতটুকু সাপোর্ট করে বা আসলে জনগণ কি চায় সেটাকে জানানোর একটাই প্রক্রিয়া ভোট। তো ভোটের মাঠে সেটা প্রমাণিত হবে। এছাড়াও বিভিন্ন ধরনের বক্তব্য সার্জিস দিয়েছেন। তো সার্জিস বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থানটি সফল হয়েছে এবং আমরা যারা এই অভ্যুত্থানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি তার সামগ্রিক একটি রূপরেখা এই জায়গায় দেখতে পাবো। প্রধান উপদেষ্টা সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যে আলোচনা করেছেন তা ফলপ্রসূ হয়েছে দাবি। আর কয়েকদিনের মধ্যেই ঘোষণাপত্রটি আপনার বাংলাদেশের মানুষের সামনে আসতে যাচ্ছে। তো আমেরিকার একটা রাষ্ট্রদূত সাবেক ড্যান মাজিনা সম্ভবত তিনি একটা কথা বলছিলেন যে এই অভ্যুত্থানের মাধ্যমে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটবে। এখন আমেরিকার সেই বক্তব্য কতটুকু সঠিক হবে? প্রিয় দর্শক, পঞ্চগড় থেকে নির্বাচন করার জন্য ঘোষণা দিলেন সারজিদ আলম। আজকে পঞ্চগড় গিয়েছেন শীত বস্ত্র বিতরণের জন্য। সেখানে তিনি বলেছেন যে ছাত্র সমাজের নেতৃত্বকে সংসদে যদি জনগণ দেখতে চায় তাহলে আমরা আগামী নির্বাচনে পঞ্চগড় সহ বিভিন্ন জায়গা থেকে প্রার্থী হতে আগ্রহ বোধ করছি। জনগণের কাছে তারা ছেড়ে দিয়েছে, জনগণ যদি চায় তাহলে তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। সারজিদ আলম সহ এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্বে আছে তারা আগামী সংসদ নির্বাচনে ঘোষণা অলরেডি আজকে শুক্রবারই দিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, এর আগে আমরা কিন্তু বারবার শুনে আসছিলাম যে তাদের পক্ষ থেকে একটি রাজনৈতিক দল হচ্ছে আর ওই রাজনৈতিক দল থেকে তারা নির্বাচন করবে। আর এই নির্বাচনে তারা কার প্রতিদ্বন্দ্বী হবে? সবচাইতে বড় দুঃসংবাদ হলো বিএনপি এবং জামাতের জন্য, কারণ তারা যদি প্রার্থী হয় তারা কিন্তু ভোট কাটবে বিএনপি এবং জামাতের। আওয়ামী লীগের ভোট তারা কাটবে না, কারণ আওয়ামী লীগের লোকজন ভোটই দিবে না যদি তাদের প্রার্থী না থাকে। কারণ আওয়ামী লীগ এমন একটি দল, এমন একটি বিষাক্ত দল, ওরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভালোবাসে না, কাউকে কোনো স্পেস দিবে না আওয়ামী লীগ হলো, যদি আওয়ামী লীগের প্রার্থী পা তাহলে যে কোনো দলকে হারিয়ে আওয়ামী লীগ তাদের দামি প্রার্থী হোক, বেনামে হোক, নামে হোক অথবা জাতীয় পার্টির যদি প্রার্থী তারা পেয়ে যায় তাকে তারা ভোট দিয়ে সংসদে পাঠিয়ে অশান্ত রাখার চেষ্টা করবে সংসদকে। কিন্তু সারজিদ আলমরা যখন নির্বাচন করবে, হাসনাত আব্দুল্লাহ তারা যখন নির্বাচন করবে তখন কিন্তু ভোট কাটা যাবে বিএনপি এবং জামাতের। কারণ বিএনপি জামাত যারা করে বা যারা এই মনোর ভাব নিয়ে বড় হচ্ছে তরুণ সমাজ, ওই তরুণ সমাজের ভোটই কিন্তু সারজিদ আলম বা হাসনাত আব্দুল্লাহ ওরা পাবে। তাই আগামী নির্বাচনে তিনটি বড় শক্তি নির্বাচনের জন্য তিনটি গ্রুপ আসছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। সারজিদ আলমদের লিডার কে হবে, যদি সারজিদ আলমরা নির্বাচনে বিজয়ী হয় প্রধানমন্ত্রী কে হবে সেটাও নাকি বাছাই তারা করেছেন। এমন একজন ব্যক্তির নাম আসছে আপনাদের সামনে, আমি যদি এখন তুলে ধরি তাহলে আপনাদের চক্ষু কপালে উঠে যাবে, কিন্তু আমি এই মুহূর্তে তুলে ধরছি না, কারণ ওই ব্যক্তি সম্পর্কে 100% উনি যদি নিজে না বলেন তাহলে আমার বলাটা ঠিক হবে না। কারণ তারা
চাচ্ছেন, দর কষাকষি করছেন, উনাকে আবদার করছেন উনি যেন তাদের দলের প্রধান হন, যে ব্যক্তিকে বর্তমান সময়ে বাংলাদেশের বহু মানুষ ভালোবাসেন ভারত বিরোধী একজন সংগ্রামী হিসাবে, ভারত বিরোধী একজন সংগ্রামী সাংবাদিক। আমি এতটুকু বললাম, বাকিটা বললাম না। এবার আপনারা যার নাম ইচ্ছা তার নাম কমেন্টস করে লিখতে পারেন, কিন্তু একজন ভারত বিরোধী সাংবাদিককে তারা চয়েস করেছে। তাদের দল যদি রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার মতো আসন পায়, প্রধানমন্ত্রী কে হবে সেই ঘোষণা তারা দিবে নির্বাচনের আগ মুহূর্তে। আর জামাত থেকে আমরা জানি, জামাত যদি নির্বাচিত হয় ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে, আবার বিএনপি যদি নির্বাচিত হয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, কেউ কেউ বলছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবে, উপপ্রধানমন্ত্রী তারেক রহমান হবে, তাও হতে পারে যদি সেই সিস্টেম থাকে উপপ্রধানমন্ত্রীর। অথবা আমরা মেচুরিটি মানুষই মনে করেছে বেগম খালেদা জিয়ার যে বয়স হয়েছে তিনি আর রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন না, এবার তারেক রহমান সাহেবেরই যাওয়ার সময় বা পালা। তাই তারেক রহমান সাহেব, ডক্টর শফিকুর রহমান সাহেব, দুইটা দলের দুজন নেতা আছেন। অপরদিকে সারজিদদের নেতার নাম তারা নিজেরা ঘোষণা দিচ্ছে না, আভ্যন্তরীণ ভাবে তারা নেতা কিন্তু ঠিক করে ফেলেছে, এবং সেই নেতার নাম শুনলেও কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না যে ডক্টর শফিকুর রহমান অথবা তারেক রহমানের পাশে ওই নেতারও কিন্তু অনেক মূল্যায়ন করবেন আপনারা। কারণ এই তিনটা নেতা যদি সামনে তিনটা দলের ব্যানার নিয়ে দাঁড়ায়, তাহলে তৃতীয় কন্টেস্টের বিষয়টা দাঁড়িয়ে যাবে। আগে যেরকম আওয়ামী লীগ বিএনপির কন্টেস্ট ছিল, সাথে জামাত ছিল বিএনপির সাথে, জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের সাথে, এবার তা নয়। বিএনপি একটা গ্রুপ নিয়ে কন্টেস্ট করবে, জামাত কিছু তার সমমনা দলগুলা নিয়ে কন্টেস্ট করবে, আর ছাত্ররা চলে আসতেছে একটা নতুন তৃতীয় পক্ষ, এবং তাদেরও নেতা ঠিক হয়ে গিয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে তারা বলেছে যে তারা আওয়ামী লীগের সাথে আপনার বৈঠক করবে। এখন আওয়ামী লীগের সাথে কিসের বৈঠক তারা করবে? কারণ জাতিসংঘ জানে যে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। যে রাজনৈতিক দল যদি আপনার নির্বাচনে অংশগ্রহণ যদি না করে, তাহলে বাংলাদেশের এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এটি যেমন আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা একটি কথা বলেছিল যে এখন যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয় 10 বছর পরও এই নির্বাচন নিয়ে আপনার প্রশ্ন উঠবে। তার মানে সমন্বয়ক যারা তারা কিন্তু একটি কথা বলে যে তলোয়ার আর হচ্ছে গর্দান কখনো একসাথে থাকতে পারে না। এই যে কথাগুলো, এগুলো যারা আমাদের বাংলাদেশে যারা প্রকৃত এই দেশপ্রেমিক, তারা কখনো এরকম কথাবার্তাকে কখনো সাপোর্ট করতে পারে না। আর যেমন আপনার তারা একটি কথা ইতিমধ্যে বলেই দিয়েছে যে এদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে, না হয়তো আমরা থাকব। কত বড় কথা! তার মানে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগ থাকবে, তারা এদেশে আর থাকবে না, কারণ তাদের সময় একদম গুনিয়ে আসছে এবং কি তারাই এই দেশ থেকে চলে যাবে। যেমন আপনার একটি সংগঠন গিয়েছিল না যে আপনার আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার জন্য, তারা কিন্তু বলেছে যে আজকে আমাদের দলের নিবন্ধনই আমরা বাতিল করে দিব। কারণ যে দলের নিবন্ধন বাতিল করতে চেয়েছিল যারা, তখন কিন্তু আপনার বিচারপতি বলেছিল আপনি যে দলটির আপনার নিবন্ধন বাতিল করতে আসছিলেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, জানতে হবে আপনাকে এই দলটি কি। তার মানে জাতিসংঘ বা তারা চায় যে আওয়ামী লীগের সাথে আপনার নির্বাচন ইস্যু নিয়ে কথা বলার জন্য। এখন আওয়ামী লীগ কতটুকু প্রস্তুত তাদের সাথে বসার জন্য, এটি আসলে সামনেই দেখা যাবে। আর বিশেষ করে অনেকেই বলে থাকেন যে আমাদের দেশে দ্রুত সময়ে একটি নির্বাচন হবে। আসলে আদৌ কি সেটি বাংলাদেশে নির্বাচন হবে এরকম কোনো প্রস্তুতি কি আপনারা দেখতে পাচ্ছেন? বাংলাদেশে নির্বাচন হতে গেলে সর্বপ্রথম আইন শৃঙ্খলার পরিস্থিতি যেটি, সেটির আপনার স্ট্রং থাকতে হবে। স্ট্রং যদি না থাকে তাহলে এই বাংলাদেশে নির্বাচন দিয়ে কোনো ফায়দা নাই বা কোনো লাভও হবে না। তার মানে নির্বাচনের কথা আপাতত বাদ দিতে পারেন, এখন শুধু শুনবেন বৈঠক আর বৈঠক হবে, কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। ওই যে আপনার বাংলাদেশের যে সংবিধান রয়েছে না 72-এর, এই সংবিধান অনুযায়ী আপনার বাংলাদেশে একটি নির্বাচন হবে 29 সালে। সেটি আপনার যে সরকার শেখ হাসিনা সরকার, তার আন্ডারেই দেখবেন নির্বাচন হবে। এমনও হতে পারে যে 29 সালে শেখ হাসিনা আবার রাজনীতি থেকে বিদায়ও নিতে পারে, কারণ উনি অবসরে চলে যেতে পারেন। কিন্তু বাংলাদেশে আপনার এমন সংস্কার হবে, শেখ হাসিনা বলছে না, শেখ হাসিনা যদি আবার আসে তাহলে উন্নয়ন অনেকটা কম করবে, কারণ উন্নয়ন করে শেখ হাসিনা কি পাইছে? কিছু পায় নাই।
বাংলাদেশের এই উন্নয়ন করে বিনিময়ে সে কী পাইল? এদেশের মানুষের নিরহ মানুষকে আপনার লাশ বানিয়েছে কারা? যারা এই বাংলাদেশকে আপনার দখল করেছে ইতিমধ্যেই। তাদের হাতে আমাদের বাংলাদেশের হাজার হাজার পুলিশ সদস্য নিহত হয়েছে, হাজার হাজার স্টুডেন্ট নিহত হয়েছে। কিন্তু এগুলোর দায়ভার কার উপরে চাপাতে চেয়েছিল? শেখ হাসিনার উপরে। কিন্তু দিন শেষে গিয়ে দেখবেন এগুলোর যদি তদন্ত হয় তাহলে দেখবেন শেখ হাসিনা এগুলো থেকে নির্দোষ প্রমাণিত হবে। আমি আপনাকে কথাটা বললাম, কথাটা আপনি সাদা কাগজে লিখে রাখতে পারেন যে এমন সময় সামনে আসবে, এগুলো যখন তদন্ত হবে তখন দেখবেন যে শেখ হাসিনা এগুলো থেকে আপনার নির্দোষ প্রমাণিত হবে। কারণ স্নাইপার রাইফেল যারা ইতিমধ্যে বাংলাদেশে ঢুকিয়েছে, কারা ঢুকিয়েছে, ছাত্রদেরকে কিভাবে আপনার হত্যা করা হয়েছে, সব কিছু কিন্তু তথ্য আপনার বেরিয়ে আসবে। এমনও হতে পারে যারা ইতিমধ্যে মারা গেছে তাদের লাশ তুলেও কিন্তু আবার নতুন করে তদন্ত হতে পারে। এবং কি শেখ হাসিনা বলেছে যে প্রয়োজনে লাশ তুলে এগুলো আপনার তদন্ত করা হবে। আর পুলিশ যদি আপনার গুলি করে থাকে, যারা করেছে তাদেরও কিন্তু বিচার হবে, হবে না যে এরকম না। শেখ হাসিনা কখনো সরাসরি নিজে দেয়নি যে তোমরা ছাত্রদের উপরে গুলি চালাও। শুধু তাদের উপর একটাই দায়িত্ব ছিল, অনুমতি ছিল শুধু রাবার বুলেট নিক্ষেপ করার জন্য। কিন্তু এই আন্দোলনে অনেকে আপনার বিভিন্ন জায়গায় চিপাচাপা থেকে ঢুকে গুলি করে ফেলছে আপনার ছাত্রদেরকে, শুধু তারা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য। আজকে অনেক মানুষ সেটি জানতে পারতেছে। ইতিমধ্যে শহীদের সংখ্যা যেটি বলা হচ্ছে সেটিও কিন্তু ইতিমধ্যে কমে এসেছে। কিছুদিন পর শুনবেন যে এই আন্দোলনে মাত্র সারা বাংলাদেশে 100 থেকে 200 মানুষ মারা গেছে, শুধু তারা বাঁচার জন্য। যারা ইতিমধ্যে সমন্বয়ক রয়েছে, যারা ইতিমধ্যে এই উপদেষ্টা পরিষদে রয়েছে, তাদের মুখেই আপনারা শুনবেন যে এত মানুষ মারা যায়নি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করতে থাকেন, দেখেন কি হয়। আমি আপনাদেরকে বলবো যে দেখেন সামনের পরিস্থিতি কি হয়, তখনই বুঝতে পারবেন যে আসলে বাংলাদেশে কত বড় একটি সংঘর্ষ হয়েছে আপনার 5 তারিখে। তাও কি এদেশের মানুষের জান মাল কোনোটারই নিরাপত্তা ছিল না ওই 5 তারিখে। মানে এমনভাবে তারা মেট্রিকুলাস যে ডিজাইন ইউনুস বলেছে যে আন্দোলনের মাস্টার মাইন্ড হচ্ছে সে, সব কিছু কিন্তু সে নিজেই বলেছে। তার নিজের কথাই সে নিজেই কিন্তু ফেসে গেছে। সামনে দেখবেন এই বিচারের কাঠগড়ায় কাকে দাঁড়াতে হয়, শেখ হাসিনাকে না ইউনুসকে বা উপদেষ্টা পরিষদকে। সময় কিন্তু সব কিছু বলে দিবে, তখনই বুঝতে পারবেন যে শেখের বেটি কোন জিনিস। শেখের বেটি এমনিতে আপনার ভারতে চলে যায়নি। আপনাকে যদি কেউ হত্যা করার উদ্দেশ্যে আপনার বাড়িতে আসে, আপনি কি বাড়িতে বসে থাকবেন? বাড়ি আপনারই, কিন্তু আপনি যান বাঁচানোর জন্য সেফ এক্সিটে অবশ্যই যাবেন। এটি কিন্তু শেখ হাসিনাও করেছে। এই সব কিছু জানতে পারবেন, সময় হোক, সময় হইলে সব কিছুই বুঝতে পারবেন। তখন আপনারা হায় আফসোস করবেন যে কার ডাকে আমরা আন্দোলনে গিয়েছিলাম। আজকে অনেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে ফুলে একদম কলা গাছ হয়ে গেছে অর্থ দিয়ে। আপনাদের কি লাভ হয়েছে? কোনো লাভ হয় নাই আপনাদের, বরঞ্চ আপনাদের সন্তানরা মারা গেছে এবং কি আপনারা সন্তান হারা হয়েছেন। আপনাদেরকে 30 লাখ 40 লাখ টাকা দেওয়া হয়েছে, এগুলা নিয়ে আপনারা এখন শান্তিতে আছেন। এমনটাই কিন্তু করা হয়েছে। মানে তারা যেই প্ল্যান করেছিল এই প্ল্যানের বাস্তবতাই কিন্তু এটি, যে একজন মানুষ মারা গেলে যদি 30 লাখ টাকা দিয়ে দেয় তার পরিবারকে, হিউজ পরিমাণ টাকা, তখন টাকার গন্ধ পেলে অনেকে কিন্তু স্বজন হারানোর কষ্টও ভুলে যায়। সার্জিসের বক্তব্যটা যথেষ্ট যৌক্তিক আমি মনে করি। তবে সার্জিসের এই বক্তব্যকে যদি আমরা যৌক্তিক হিসাবে অ্যাকশনে যাই, হচ্ছে ধরেন এটাকে কার্যে পরিণত করতে যাই, তাহলে একটা প্রশ্ন উঠবে, এই দেশে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কি আদৌ দরকার আছে কিনা? কারণ রাষ্ট্রের মধ্যে আমরা যেই নিজেদের ট্যাক্সের টাকায় আমাদের বিভিন্ন প্রশাসনের সেক্টরগুলোকে চালাচ্ছি, তো তখন এই সশস্ত্র বাহিনী অথবা রাষ্ট্রীয় যে আইনশৃঙ্খলা বাহিনী, তারা তো ভাই বেকার হয়ে যাবে। আমার একটা দলের কথা খেয়াল হয়েছে, শুনছিলাম সম্ভবত 1972-এর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি একটা রক্ষী বাহিনী বানাইছিলেন। তবে ওই রক্ষী বাহিনীর হিসাবটা ছিল আলাদা, ওইটা এক ধরনের ভূমিকা পালন করত। আর আজকের দিনে সার্জিস যেই গ্রুপটা বা একটা বাহিনী বানানোর বা তৈরির ঘোষণা দিয়েছেন, তো এইটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা জায়গা থেকে আসবে। বাট বিএনপির সাথে সংঘর্ষ বাঁধবে, আরও ছোটোখাটো কিছু দল থাকতে পারে, সুবিধাভোগী যারা আছেন তাদের সাথে বাঁধবে। তবে এটা একদিকে হইলে কিন্তু খারাপ হয় না, কারণ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যারা রাজনীতি করে ভাত খাই না, অথবা রাজনীতি করে ব্যক্তি ফায়দা নেয় না, অথবা রাজনীতি করে ধান্দাবাজি করি না, তারা কিন্তু বাংলাদেশকে দেখতে চাই একটা নিরাপদ রাষ্ট্র। এদেশের মানুষ ব্যবসা করবে, বাণিজ্য করবে, নারীরা ঘর থেকে বের হবে, বাচ্চারা স্কুলে যাবে, গুম থাকবে না, অপহরণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এগুলোতে মানুষ বিরক্ত। আমার আইনের কাছে আমি সুবিচার পাবো, তো এগুলা তো সবসময় আমাদের রাজনৈতিক নেতাদের বক্তব্য থাকে, কিন্তু বাস্তবায়নটা
আসলে কতটুকু সম্ভব হয়েছে। বাস্তবতা হচ্ছে যেই দল ক্ষমতায় আসবে অথবা যে দল ক্ষমতায় থাকে তাদের নেতা কর্মী বিভিন্ন হ্যান ত্যান তাদের ঠেলায় ওই এলাকার আমজনতা তারা নীরব থাকে, তারা আসলে মুখ ফুটে কোনো কিছু বলে না। ব্যবসা বাণিজ্য করার খাতিরে নীরবে চাঁদাবাজি চলে, মানুষ টাকাও দিচ্ছে। এই প্রেক্ষাপটে এই অন্যায় অনিয়মকে ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলার মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হবে। এই বক্তব্য দিয়েছেন আপনার সার্জিস আলম। গতকালকে তার নিজ জেলা পঞ্চগড়ে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তার এই মন্তব্যটা ছিল। তো তার বক্তব্য হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি, এই আমানত রেখে মানুষের কল্যাণে যা কিছু করা যায় আমরা করব। তো বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়েছে। আর বলা হচ্ছে যে আচ্ছা যাই হোক, তো সার্জিসের এই উদ্যোগটা দরকার হয় না, কেন দরকার হয় না বুঝাই। আবার যদি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বিরাজনীতিকরণ করা, তাদেরকে মানে মাঠে দায়িত্ব পালন করতে দেওয়া হয়। আবার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যদি কেউ এই যে ধরেন দীর্ঘ 53 বছরের আইন শৃঙ্খলা বাহিনী আমরা মাথার মধ্যে নিয়েই নিয়েছি। আপনি বিভিন্ন জেলা উপজেলা থানাতে খোঁজখবর নেন, বিএনপি নির্বাচন তো বহুত দূরে, এখনো ক্ষমতায় আসে নাই। তো লোকাল থানা পুলিশ বিভিন্ন জায়গায় বিএনপির একজন নেতা গেলে ওসি সাহেব সমীহ করছেন, সেকেন্ড অফিসার সালাম দিচ্ছেন, কনস্টেবলরা চায়ের ব্যবস্থা করতেছেন। কেন? আগামী দিনে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে, সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক দরকার। এখনও কিন্তু আসে নাই, আগামী দিনে আসবে। আরও 1-1.5 বছর পরে নির্বাচন হবে, নাও আসতে পারে, জামাত আসতে পারে। বাট আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সেন্সে ঢুকে আছে যে বিএনপি আসবে, সো বিএনপির সাথে ভালো সম্পর্ক রাখা জরুরি। কিছু কিছু এলাকায় এমনও আছে যে লোকাল একজন ছাত্রদলের নেতা অথবা অমুক ওসি সাহেবের সামনে চেয়ারে গিয়ে যেমনি বসে, মনে হয় যে ধরেন দল ক্ষমতায় চলে আসছে আর তারেক রহমান তার একটা আলাদা টিকিট দিয়ে দিছে যে তুমি আমার খাস লুক লাগো। এগুলা কিন্তু হচ্ছে, এটাই বাস্তবতা। আপনারা নিজ নিজ এলাকার দিকে তাকাইলেই বুঝতে পারবেন। তো এই যে বিষয়গুলোর মধ্যে হাতে গোনা আপনি মুষ্টিমেয় কিছু এলাকা পাবেন যেখানে পজিটিভিটি আছে, যে না এলাকার মানুষ বা বিএনপি যারা নেতারা আছেন ভদ্র, লোকাল পিপলের উপর কোনো টর্চার নাই, মানুষের সাথে তারা ক্ষমতা দেখাইতে গিয়া মিথ্যা মামলা হয়রানি এগুলা করছে না। তো এগুলা হাতে গোনা কিছু এলাকা আছে। আর বেশিরভাগ এলাকাতেই যে দীর্ঘদিনের যেই অবস্থানটা সেটা কিন্তু সামনে চলে আসছে। অলরেডি এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন দল থেকে কিন্তু হচ্ছে। বিএনপিও হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে, তারেক রহমানের কড়া নির্দেশনা আছে এগুলো নিয়ে, কিন্তু যাদের পেটে বেশি ক্ষুধা 5% নেতাকর্মী তারা এগুলো মানছে না। আর এরা অলওয়েজ সুবিধাভোগী, দলের 12টা বাজানো এদের কাজ। সরকার ক্ষমতা থাকলে এরা কন্ট্রোলে থাকে যদি তাদের দলের সরকার ক্ষমতায় থাকে, কিন্তু এখন ওই যে বিভিন্ন জায়গায় ঝামেলাগুলো হচ্ছে। তো আইনশৃঙ্খলা বাহিনীকে যদি এই ক্ষমতার বাহিরে নিয়ে যে ঠিক আছে পুলিশের কাজ করবে, যদি পুলিশ কোনো অন্যায় করে, পুলিশ কোনো দুর্নীতিতে জড়ায়, দৃষ্টান্তমূলক শাস্তি ক্রিয়েট করতে হবে। সেই ক্ষেত্রে পুলিশের যে স্যালারি আছে যদি মনে হয় যেটা পর্যাপ্ত না, সেটাকে বাড়াইতে হবে যেন তাদের মিনিমাম লেভেলে ক্ষুধা মিটে। কারণ টাকার মায়া ভাই, এটা ছাড়া আমার আপনার দ্বারাও তো এত সোজা হয় না, তাই না? দেখা গেছে যে পুলিশ আমাদের বাড়িতে গেছে, আমাদের বাঙালিদের যেটা হয় আসার সময় 2000 টাকা গাড়ি ভাড়া বের করে দিচ্ছি, আর নিজেরা যদি গিলটি হই অপরাধী হই 10,000 20,000 থানাতে দিয়ে দিচ্ছি, সাথে সাথে ভাই প্লিজ দেখেন এই না সেটা নিতে না সেটা জোর করে দেয়। তো এই যে টাকা ক্যাশ কাঁচা টাকার মায়া মোহ, এটা ছেড়ে দেওয়া কি এত সোজা? তো এটা সম্ভব হবে তখন যখন প্রশাসনকে বা পুলিশকে রাজনীতি মুক্ত করা যাবে। আর পাশাপাশি আমরা যারা বাংলাদেশের জনগণ আছি তারা নিজেরা একটু ভদ্র হব, সচেতন হব। দল ক্ষমতায় আসছে, মানুষের সেবা কইরা দলের মান ইজ্জত তৈরি করবো, কিন্তু মানুষের লাড়াচাড়া কইরা মিথ্যা মামলা দিয়া এই বেটা আমিকে চিনো চমক ভাই তমুক ভাই এগুলা কইরা না। এগুলার কারণে আওয়ামী লীগের অধঃপতন ঘটছে। দীর্ঘ একটা সময় হয়ে গেছিল, তাই না? মানুষ সহ্য করে নিচ্ছিল, কিন্তু একটা সময় রিয়েকশন করেই বসছে। সো সার্জিসের এই ভূমিকা যেটা সে বলছে বর্তমান প্রেক্ষাপটটাকে মাথায় নিয়ে বলছে, কিন্তু এটার দরকারই হবে না যদি দলগুলা নিজেরা, এই যে গোলাম মোল্লা রনি যে অফারটা বিএনপি দিছে, জামাত যদি এটা করে যে একটা প্রত্যেক এলাকাতে জামাতের নিজেদের কর্মীরা এই এলাকায় যদি কেউ চাঁদাবাজি করে জামাতের 100 জন কর্মী গিয়ে সেখানে দাঁড়াবে, যদি চাঁদাবাজির খবর পায় বিএনপির 100 জন কর্মী গিয়ে দাঁড়াবে, নেতারা ডাকাবে, বাজারে বিচার করবে, এরকম যদি দেখে
তারটা আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন প্রশাসনের। জো বাইডেন ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে দহরম মহরম সম্পর্ক তার। জাতিসংঘ অধিবেশনে সাইড বেঞ্চে তাকে প্রায় ঘণ্টাখানেক সময় দিয়েছেন, তার সঙ্গে কোলাকুলি করেছেন, তাকে চুমু দিয়েছেন, সব কিছুই আমরা দেখেছি। অন্তরঙ্গ সম্পর্কের ব্যাপারগুলো দেখেছি। এখন যেন গণেশটা উল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে ঘটনাপ্রবাহ অন্যদিকে গড়তে শুরু করেছে, যার বেশ কিছু নজির আমরা দেখছি। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনি ভারতের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মিত্রদেশ ভারতের যে চাওয়া, সেই চাওয়া মতো কাজ করার অঙ্গীকার করেছেন। এরিক গারসেটি সম্পর্কে যেটা বলা যায়, তিনি মূলত ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন। ডেমোক্র্যাট দলের সদস্য হিসেবেই ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি লস অ্যাঞ্জেলসের মেয়র ছিলেন। একটা গুরুত্বপূর্ণ লস অ্যাঞ্জেলস শহরের মতো একটা গুরুত্বপূর্ণ শহরের মেয়র ছিলেন, যাকে কিনা অনেকেই এরকমটাও ভাবেন যে লস অ্যাঞ্জেলসের মেয়র, যিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লড়াই করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, সেরকম পদমর্যাদা দেয়া হয়। সেই পদমর্যাদার একজন মানুষ ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং তিনি বিদায়ী রাষ্ট্রদূত। কদিন পরেই তাকে প্রত্যাহার করে নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে তিনি আর থাকবেন না। বিদায়ী রাষ্ট্রদূতের ভারতের সঙ্গে বিদায়ী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলো এবং তারা একমত হলেন ভারতের চাওয়া অনুযায়ী বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য, যেন দ্রুত নির্বাচন হয়, বাংলাদেশের সরকার যেন দ্রুত নির্বাচন দিতে পারে। বাংলাদেশে যখন সংস্কার নিয়ে নানা রকমের কথা হচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে, সেই ব্যাপারে রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে, যদিও সেই ঐক্যে ফাটল ধরেছে। বিএনপি সেই ঐক্যের মধ্যে থাকছে না, এমনটা ঘোষণা এসেছে। জাতীয় পার্টিকে তারা ডাকেইনি, আওয়ামী লীগ তো নেই, তাই ধরে নেওয়া যাচ্ছে যে প্রায় 90% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে বাদ দিয়েই ডক্টর ইউনূস যে ঐক্যের কথা বলছেন, সেই ঐক্য আসলে কিছুই হবে না, জুলাই ঘোষণাপত্রও হবে না। কিন্তু সংস্কার নিয়ে যে উঠে বসে লেগেছেন, এর মাঝেই আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন, সংবিধান সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং সংবিধান সংস্কার কমিটির ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে, প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে, বিএনপির এক নেতা তো বলেই ফেললেন যে সংবিধান চেঞ্জ করার, সংবিধানের মূলনীতি চেঞ্জ করার এরা কারা, এবং যিনি এই সংবিধান সংস্কার কমিটির প্রধান, তাকে একজন বিদেশি হিসেবেও বিএনপি এক নেতা আখ্যা দিলেন। তিনি বললেন তিনি বাংলাদেশের বিদেশি নাগরিক, আমেরিকার একজন নাগরিক। সেই নাগরিককে কেন, অন্য দেশের একজন নাগরিককে কেন বাংলাদেশের সংবিধান কাটাছেড়ার দায়িত্ব দেওয়া হবে? সংবিধান নিয়ে তার কি কথা বলার অধিকার আছে? সংবিধান সংস্কারের তার কি অধিকার রয়েছে? এরকম কিন্তু মন্তব্য এসেছে বিএনপি নেতার পক্ষ থেকে। ঠিক সংবিধান সংস্কারের যে দুইটা বড় ইস্যু ডক্টর ইউনূস সরকারের আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চেঞ্জ করে তারা জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চায়। এছাড়া বাংলাদেশের যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতি চেঞ্জ করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো বাদ দিতে চায়। বাদ দিয়ে তারা অন্যরকম একটা আবহ তৈরি করতে চায়, যেখানে সমালোচনার তীরেই তারা বিদ্ধ হচ্ছে, সমালোচনাগুলোকে নিয়েই তারা এগোচ্ছে। শেষ পর্যন্ত তারা এই পরিবর্তন আনতে পারবেন কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় ভারতে আমেরিকার রাষ্ট্রদূত যে চাপ তৈরি করলেন ভারতের সঙ্গে একটা। বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য দায়ী কে থাকবে? বিএনপি, জামাত? অনেকেই বলতেছে যে এটার জন্য দায়ী থাকবে বিএনপি, জামাত। নো, বাংলাদেশে যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, এটার জন্য সম্পূর্ণ দায়ী থাকবে এই সরকার, বর্তমান যে সরকার আছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী থাকবে। দেখেন, বাংলাদেশের টিভি চ্যানেলে কোনটা প্রচার হবে, কোনটা প্রচার হবে না, এই দায়িত্ব, এই সিদ্ধান্ত কিন্তু অনেকটাই এই সরকার নিতে পারবে।
এটা কিন্তু বিএনপি জামাত নিতে পারবে না। অনেকেই বলতেছে যে বিএনপি জামাত স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের অনেককে মিশাইতেছে। বিএনপি কি করতে দিল না? বিএনপি রাষ্ট্রপতির পদত্যাগ করতে দিল না, তারপরে এই যে আপনার ঘোষণাপত্রে বাধা দিচ্ছে, অনেক কথাই বলতেছে। আওয়ামী লীগের নিষিদ্ধ এটার পক্ষে না বিএনপি। একটা কথা আপনাকে বলি, আপনি আওয়ামী লীগকে তো আপনারা নিজেরাই করবেন নিষিদ্ধ, এইটার কেন? আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন তো আপনারাই করবেন। আজকে আওয়ামী লীগের প্রচারণা, শেখ হাসিনার ভাষণ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করতেছে। দেশের শেষ জীবনটা টুঙ্গিপাড়ায় কাটাতে চাইছিল, 20 মিনিট দেরি হইলে চলে আমাদেরকে মেরে ফেলতো, আমাদেরকে 21 আগস্টে মারার চেষ্টা করছে, তারপরে অনেক কথাই বলছে। এই ধরনের নিউজ কেন প্রচার করতে দেওয়া হচ্ছে? এটা কোনো বাধা আছে? যে হচ্ছে মাফিয়া, যে এত মানুষের জীবন নিল, যে এত মানুষকে গুম করলো, যার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়েছে, সে তার রেকর্ডিং বাংলাদেশের টিভি চ্যানেলে প্রচার করতেছে। এইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস কন্ট্রোল করতে পারতেছে না। এখন দোষ কি আপনি বিএনপিকে দিবেন? এখন দোষ কি আপনি জামাতকে দিবেন? বিএনপি জামাতকে দোষ দিয়ে লাভ নাই। আপনি করেন না, ফার্স্টের থেকে বলে আসতেছি, আপনি স্বৈরাচারের মতো মনোভাব ধারণ করেন। বাংলাদেশের জনগণ আপনার সাথে আছে। আওয়ামী লীগের বিচার করেন, আওয়ামী লীগকে ধরেন। আরাফাত জয়ের যে বন্ধু, সজীবদের জয়ের বন্ধু, আমাদের তথ্যমন্ত্রী ছিল। আরাফাত যখন গ্রেপ্তার হয় উত্তরাতে অথবা গুলশানে, আমি যদি ভুল না বলি, তখন হিরো আলম সবাইকে মিষ্টি খাওয়াইলো। 100% শিওর সে গ্রেপ্তার হয়েছিল। সে কিভাবে দেশ ত্যাগ করলো? আবার তার দেখলাম কল রেকর্ডিং প্রচার করতেছে আওয়ামী লীগের পেজে। কিভাবে দেশ ত্যাগ করছে? 700 কোটি টাকা খরচ করে বেলজিয়ামে গেছে কে? হাসান মাহমুদ। কিভাবে দেশ ত্যাগ করছে? এই সরকার কি পরিচালনা করতেছে? বিএনপি। হ্যাঁ, এয়ারপোর্টে কি বিএনপির লোকজন বসায় রাখছে? জামাতের লোকজন বসায় রাখছে? কে যাইতে সুযোগ করে দিচ্ছে? এই সরকার। সে একটা কথা বলে দেই, যদি বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হয়, সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। আমরা কিন্তু আপনাদের বিচার করব। যারা আছেন এত সহজেই কিন্তু ছাড়বো না, একটা কথা বলে দিলাম। যারা আছেন আপনাদের কিন্তু এত সহজেই ছাড়বো না। আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য চেষ্টা করতেছেন, আমরা চাচ্ছি না। গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, সবাই সবার মন্তব্যগুলা প্রকাশ করতেছে সার্জিস আলমের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে, সমন্বয়করা নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। অন্যদিকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।